বাংলাদেশ সহ ৬০ বাণিজ্য অংশীদারের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ প্রভাব পড়বে না দেশে, দাবি মন্ত্রীর। শ্রমমান উন্নয়নের তাগিদ অর্থনীতিবিদদের। ছুটির দিনেও ঢাকায় সিএনজির চরম সংকট, বিপাকে যানবাহন চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাচ্ছে না পর্যাপ্ত গ্যাস। মালিকরা জমা ছাড়তে পারছে না, তারা বলে যে রাস্তায় কি হয় না ওটা আমরা জানি না, আমাদের জমা দিতে হবে। এখানে ঘন্টার ঘন্টা দাঁড়ায় থাকি, এরপরে গ্যাসের কোনো নিশ্চয়তা নাই। 150 টাকার গ্যাস নিয়ে কয় টাকা ইনকাম করবো? খুব খারাপ অবস্থার ভিতরে আছে বর্তমান। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে বাজারে, বেশিরভাগ সবজি ছুঁয়েছে শতকের ঘর। মাছের দরের ঊর্ধ্বমুখী প্রবণতায় নাকাল ক্রেতারা। দর্শক আমন্ত্রণ বিজনেস রোডেতে, আপনাদের সাথে আছে আমি কাশফিয়া রুহি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগ তুলে এবার বাংলাদেশ সহ বিশ্বের ৬০টি বাণিজ্য অংশীদারের উপর ১০ থেকে ১২.৫% পর্যন্ত নতুন শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সুপ্রিম কোর্টের আইনি ধাক্কা সামলে বিশ্ব বাণিজ্যে ট্রাম্পের শুল্ক নীতি বহাল রাখতেই ওয়াশিংটনের এই নতুন কৌশল। স্থানীয় উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা মনে করেন এর প্রভাব পড়বে রফতানি বাণিজ্যে। শ্রমমান উন্নয়নের বিকল্প নেই, নতুন বাজার খুঁজে বের করার তাগিদও উঠে আসছে। তবে বাণিজ্য মন্ত্রীর মতে এর কোনো প্রভাব পড়বে না। মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর বলছে, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন। শ্রমমান উন্নয়নের প্রতিশ্রুতি বা দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে এমন দেশে শুল্ক কার্যকর হবে 10%। এই তালিকায় আছে বাংলাদেশ সহ 17টি রাষ্ট্র। বাকি 43 বাণিজ্যিক অংশীদারের পণ্যে আরোপ করা হয়েছে 12.5% শুল্ক। যুক্তরাষ্ট্রের মোট আমদানির 99% পণ্যের ক্ষেত্রে নতুন শুল্ক হার কার্যকর হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্ষমতায় আসার পর বিশ্ব বাণিজ্যে যে নতুন উত্তেজনা তৈরি হয়েছিল, এটি তারই সবশেষ সংযোজন। স্থানীয় উদ্যোক্তারা মনে করেন বাড়তি শুল্ক আরোপের প্রভাব পড়বে রপ্তানি বাণিজ্যে। এই সময় পণ্যের গুণগত মান ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে সার্বক্ষণিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি রুগ্ন কারখানা চালুর বিষয়ে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। এখনকার সময়ে আমাদের প্রোডাকশন কস্ট এবং আমাদের সরকারের তরফ থেকে বন্ধ ফ্যাক্টরিগুলো এবং রুগ্ন ফ্যাক্টরিগুলো চালু করে যদি আমাদের প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটির জায়গাটা আমরা ভালো করতে পারি, মার্কেটকে আমরা সেভাবে ধরে রাখতে পারি, তাহলে আমাদের ট্যাক্সের বিষয়টা, যেহেতু তাদের দেশের কাস্টমারকে এটা বিয়ার করতে হবে এবং এটা পলিসিগত ইস্যু, সেই জায়গা থেকে হয়তো আমাদের খুব বেশি এটা নিয়ে আমাদের কনসার্ন হওয়ার কিছু নেই। এদিকে অর্থনীতিবিদরা মনে করেন এই বাড়তি শুল্ক আরোপের কারণে মার্কিন আমদানিকারকরা নতুন মেরুকরণের দিকে যেতে পারে। শুল্ক ছাড়ের সুবিধা আছে এমন বাজারে খোঁজে নামতে পারেন আমদানিকারকরা। এক্ষেত্রে প্রতিযোগিতা কিছুটা বাড়তে পারে। আমদানিকারক যারা রয়েছেন তারাও বিকল্প বাজার খোঁজার একটা চেষ্টা করবেন। বিশেষ করে মধ্য আমেরিকা, সাউথ আমেরিকার কিছু কিছু দেশ এই শুল্ক থেকে কর অব্যাহতির জায়গায় রয়েছেন, তারা হয়তো এই নতুন সুবিধাটি নিতে পারেন। এতে বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা নতুন মেরুকরণের সুযোগ রয়েছে। অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা মনে করেন নিজেদের স্বার্থে শ্রম পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি নতুন বাজার খুঁজে বের করা প্রয়োজন। বাংলাদেশের নিজের তাগিদেই তার অভ্যন্তরীণ বাধ্যতামূলক শ্রমের যদি কোনো কোনো খাতে ইঙ্গিত থাকে সেদিকে নজর দেওয়া দরকার। শিশু শ্রমের যদি ব্যবহার থাকে সেগুলো নজর দেওয়া দরকার। এবং একই সাথে বিকল্প বাজারের ব্যাপারেও বাংলাদেশের আরও উদ্যোগী হবার প্রয়োজন রয়েছে। রাশিয়ার সাথে আমাদের এফটিএ করা দরকার, ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলির সাথে এফটিএ করা দরকার। এই সমস্ত দেশগুলির সাথে যদি আমরা এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইমিডিয়েটলি শুরু করতে না পারি, তাহলে সামনে কিন্তু এই টোটাল রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে বাণিজ্য মন্ত্রী মনে করেন মার্কিন নতুন শুল্ক আরোপে বাণিজ্য পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি তাদের আইন অনুসারে এটি 150 দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট, নতুন করে আর কোনো শুল্ক ধার্য হচ্ছে না। তবে মার্কিন অর্থনীতিতে মূল্যস্ফীতির বড় ধাক্কা এড়াতে বেশ কিছু জরুরি পণ্যকে এই শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে। ছাড়প্রাপ্ত পণ্যের তালিকায় রয়েছে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস, সার, উড়োজাহাজ, খনিজ উপাদান। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।
সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে চরম গ্যাস সংকট। বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। রাতে তো ছিলই, সকালেও সিএনজি পাম্পগুলোয় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। অনেক পাম্পেই ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড, আর যেখানে সরবরাহ আছে সেখানেও কম চাপের কারণে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অল্প গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে। গেল কয়েকদিনের সংকটে আয় রোজগার কমে গেছে দাবি সিএনজি চালিত অটোরিকশা চালকদের। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। এই সংকটের মূল কারণ মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি। এতে জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে ঢাকা ও আশেপাশের এলাকায় আবাসিক, শিল্প ও পরিবহন সব খাতেই গ্যাসের তীব্র সংকট। আমরা 2 ঘন্টা ধরে সিরিয়াল দিচ্ছি। আমরা যে পরিবেশে আছি এখন বর্তমানে মালিকরা জমা ছাড়তে পারছে না। তা আমরা 1200 টাকা জমা দিই। তারা বলে যে রাস্তায় কি হয় না ওটা আমরা জানি না, আমাদের জমা দিতে হবে। এখানে ঘন্টার ঘন্টা দাঁড়ায় থাকি, এরপরে গ্যাসের কোনো নিশ্চয়তা নাই। এই কয়েকটা গাড়ি দিয়ে আবার বন্ধ করে রাখে। এই জন্য সরকাররা বলেন যেন তাড়াতাড়ি এটা একটা ব্যবস্থা করে। 50 টাকা সারাদিন বয়ে আছে, 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে বয়ে থাকি। এর মধ্যে গ্যাস পাই না, আমরা কেমনে চালাবো গাড়ি? দর্শক, গ্যাস সংকটের বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন? এছাড়া চাহিদা মতো গ্যাস মিলছে কিনা জানাবেন বিস্তারিত। রোহি, আমি এখন রয়েছি গাজীপুর টঙ্গী অঞ্চল এলাকায়। এখানে স্পিডওয়েল নামে একটি সিএনজি পাম্প। এখানে দেখেছি মহাসড়কের পাশেই এই পাম্পটি রয়েছে। কয়েক কিলোমিটার কিন্তু এই জটলা রয়েছে। তবে গতকাল থেকে আজকের একটি স্বস্তির খবর এসেছে। সেটি হচ্ছে, গতকাল স্পিড ছিল 100-র নিচে, আজকে সেটি হয়ে 160 থেকে 70-এর মধ্যে আছে। তার মানে খুব দ্রুত গতিতেই কিছুটা বিভিন্ন পরিবহন গ্যাস দিতে পারছে। এটি একটি স্বস্তির খবর। তবে পাশাপাশি রয়েছে তাদের যে বিড়ম্বনা, সেটি একটি রয়েছে। এক একটি লাইনে আমরা দেখেছি কয়েক হাজার গাড়ি জটলাবদ্ধ অবস্থায় সিরিয়াল মেনটেন করে তারা গ্যাস নিচ্ছে। এটি একটি রয়েছে। তবে এখানে যারা পাঠাও রয়েছে বা উবার চালাচ্ছে যারা, সেটি আসলে অনেক কষ্ট করতে হচ্ছে। তারা বলছে যে 3 থেকে 4 ঘন্টা এখানেই ব্যয় করতে হচ্ছে গ্যাস নিতে। এবং এই যে সিরিয়াল মেনটেন করে আসা হয়, এখানে তাদের প্রায় 150 থেকে 200 টাকার তেল পড়তে হয়। এটি একটি অভিযোগ রয়েছে। তবে পাশাপাশি আমরা দেখেছি যে গতকালে যে অভিযোগগুলি পেয়েছিলাম গতকাল রাত পর্যন্ত, সেটি হচ্ছে বেশ কয়েকটি পাম্পেই তারা গ্যাস বন্ধ করে দিয়ে, অর্থাৎ তাদের সার্ভিসটিকে বন্ধ করে দিয়ে বিভিন্ন কলকারখানার যে বড় বড় লরিগুলি রয়েছে সেগুলি দিচ্ছে। সেই অভিযোগগুলো পেয়েছিলাম গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর এবং কালিয়াকৈর ওই অঞ্চলগুলিতে সবচেয়ে বেশি এই অভিযোগগুলি পেয়েছে। এবং সরজীবনে কয়েকটি পাম্পে আমরা দেখেছি বন্ধ রেখে সেই লরিগুলিতে তারা গ্যাস দিচ্ছিল। তবে আজকে সকাল থেকে টঙ্গী অঞ্চল এবং গাজীপুর সদর অঞ্চল যে স্টেশনগুলো দেখছি, সেটি আমরা দেখছি সারিবদ্ধ অবস্থা যে বিভিন্ন পরিবহনগুলো রয়েছে, সেটি কিন্তু আসলে স্বাভাবিকভাবেই দিচ্ছে। তবে যারা পরিবহন রয়েছে তারা অনেকটাই অতিষ্ঠ হয়ে গিয়েছে। তারা বলছে যে এটি যদি দ্রুত গতিতে সমাধান না হয়, সেক্ষেত্রে কয়েক গুণে ভোগান্তি পড়বে। তারা এই পরিবহন ছেড়ে অন্য পেশায় যোগ দেবে, এমনটাই অভিযোগ করে জানাচ্ছিল। পলাশ, আপনাকে ধন্যবাদ। দেশ জুড়ে বৃষ্টি আর বন্যার নেতিবাচক প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। কয়েক দফা চড়েছে সবজি বাজার, তৈরি হয়েছে সরবরাহ সংকট। কাঁচামরিচে কেজি হাঁকা হচ্ছে 280 টাকা, পেঁয়াজের দরও ঊর্ধ্বমুখী, কেজিতে 10 টাকা বেড়েছে। বেগুন, বরবটি, লাউ সহ বেশিরভাগ সবজির জন্য দিতে হচ্ছে 100 টাকার বেশি। সবজি বাজারে এমন চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কাঁচা বাজারে দোকানগুলোতে পণ্যের পসরা সাজিয়ে রাখলেও ক্রেতা কম, কিন্তু দামে কোনো ইতিবাচক প্রভাব নেই। বরং সরবরাহ সংকটের অজুহাতে সপ্তাহ ঘুরতেই পাল্টে গেছে সবজি বাজারের চিত্র। বিভিন্ন ধরনের সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 80 টাকা পর্যন্ত। চড়া দামের সবজি কিনতে হিমশিম অবস্থা ক্রেতাদের। আগে নিতাম 1 কেজি, অনে নেওয়া লাগে 1/2 কেজি। যেমন আগে লাউ নিতাম 3টা, অনে নেওয়া লাগে 2টা। বাজার টাজারের সমস্যা হচ্ছে না, প্রাইস বেশি, আমাদের চলাফেরার সমস্যা কমতে ভালো হচ্ছে। ভেন্ডি, পটল এগুলা কেজি 20 থেকে 30 টাকা বেশি। আর শসা, বেগুন এগুলা 50 থেকে 60 টাকা কেজিতে বেশি। কাঁচামরিচের দাম হাঁকা হচ্ছে 280 টাকা, সপ্তাহ 2-1 আগে যা ছিল 200 টাকা। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে আড়তে সরবরাহ কমেছে। যেমন গত সপ্তাহ মরিচ ছিল 200 টাকা, 180 টাকা, এই সপ্তাহ 260 থেকে 280 টাকা। সবাই তো বলতেছে যে মাঝখানে একটা বৃষ্টি হলো, বৃষ্টির চাপের জন্য মাল নষ্ট হয়েছে, খেতি নষ্ট হয়েছে, এই জন্য মাল কম আমদানি। দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর এবার বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে 10 টাকা বাড়তি দর হাঁকছে খুচরা বিক্রেতারা। 1 কেজি ভালো মানের দেশি পেঁয়াজের জন্য গুনতে হবে 55 টাকা। দাম বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারি বিক্রেতাদের। শীতকাল হলে শীতকালে শীতের সবজি হচ্ছে না, বর্ষাকাল চলতেছে,
এখন বলতেছেন বর্ষায় সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, কোল্ড স্টোরেজের যদি পানি ঢোকে তাহলে তার কিছু বলার নাই আমাদের। পেঁয়াজ দাম বাড়ছে যে সিজন শেষ আর বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি টানি ওঠার কারণে বলে যে পেঁয়াজের বাজার একটু বেশি। অপরিবর্তিত আছে আদা ও রসুনের দাম। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। অস্বস্তি কাটছে না মাছের বাজারে। বৈরী আবহাওয়া, অতিবৃষ্টি, কখনো যোগান স্বল্পতা, এমন নানা অজুহাতে বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ নদ নদীর মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। অতিবৃষ্টি আর বন্যায় ঘের তলিয়ে যাওয়ায় কমেছে মাছের আহরণ। আকাশছোঁয়া দাম ইলিশের। 1 কেজি আকারের ইলিশের জন্য গুনতে হবে 3,500 টাকারও বেশি। বৈরী আবহাওয়ার জন্য ছুটির দিনেও রাজধানীর মাছের বাজারগুলোতে ক্রেতার আনাগোনা বেশ কম। তারপরও সাত সকালে মাথায় বৃষ্টি নিয়ে যারা বাজারে এসেছেন হতাশ হয়েছেন। সপ্তাহের ব্যবধানে জাতভেদে বেশিরভাগ মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। আর দেশি নদ নদীর বেশিরভাগ মাছের দাম 600 থেকে 1000 টাকা কেজি। মাছের এমন চড়া দামে বিপাকে পড়েছেন সীমিত আয়ের ক্রেতারা। মাছের দামটা কম হলে ভালো হয়, তাহলে আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি আমাদের জন্য সংসার চালানো সহজ হয়। 800 থেকে 1200 টাকা কেজি নিচে মিলছে না চিংড়ি মাছ। মাঝারি আকারের আয়ের বোয়ালের দাম হাঁকা হচ্ছে 800 থেকে 1200 টাকা। চাষের রুই কাতলার জন্য দিতে হবে 400 থেকে 450 টাকা কেজি। দাম বৃদ্ধির জন্য যোগান স্বল্পতাকে দুষছেন বিক্রেতারা। মাছ কম ধরা পড়তে আছে না, পানি চতুর্দিকে পানি বেশি, সব মাছ মনে করেন ঘিরের মাছ সব বাইরে গেছে। ইলিশের দেখা মিললেও তা কেনার সাধ্য আছে অল্প সংখ্যক ক্রেতার। সরবরাহ পরিস্থিতির আরো খবর জানতে আমরা যাচ্ছি চাঁদপুরে ইব্রাহিম রডির কাছে। ধন্যবাদ। চাঁদপুরের বাজারে কিন্তু ইলিশের সরবরাহ অত্যন্ত কমে গেছে। এখনো সময় কিন্তু প্রতিদিন 1 থেকে 150 মণ বা 200 মণ ইলিশের আমদানি হতো, সেখানে কিন্তু এখন বাজারে 10 থেকে 15 বা 20 মণ ইলিশের সরবরাহ হচ্ছে, যে কারণে দামটা অত্যন্ত বেশি। একদম আকার মাছের আর তো আপনার 1 সপ্তাহ যাবত মাছের দাম আকাশ ছোঁয়া। 1 কেজি ওলা মাছ আজকের মার্কেটে 3200 টাকা পাইকারি আমাদের কিনা লাগে। বেচবো কত বলেন? ক্রেতারা আসেন, তারা কিন্তু আশায় থাকেন যে এই বাজার থেকে কম মূল্যে ইলিশ কিনবেন, সেটি কিন্তু তারা পাচ্ছেন না, যে কারণে তারা হতাশা প্রকাশ করেছেন। মাছের যে চড়া মূল্য আসলে কিনে খাওয়ার মতো না, এখানে ইলিশের দাম খুবই চড়া। এখন আমরা চলে যাব হাওরের মাছ বাজারের খবর জানতে সুনামগঞ্জে। এখন বর্ষাকাল, অধিক বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে সুনামগঞ্জের হাওর অঞ্চলের চারিদিকে এখন থই থই পানি। বিশেষ করে এই সময়ে সুনামগঞ্জে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়। ট্যাংরা 400 থেকে 500 টাকা কেজি, বাইম 500 থেকে 700 টাকা পর্যন্ত কেজি, দেশীয় বোয়াল 1200 থেকে 1500 টাকা কেজি ধরে এভাবেই বিভিন্ন মাছের এখনো দাম কিন্তু বৃদ্ধি আছে। বিশেষ কিছু জাল বাড়িছে, এটার কারণে মাছের বীজ নষ্ট হয়েছে। আগের তুলনায় এখন বর্তমানে অনেক কম মাছ বলতে 1 কেজি নাই। এই ছিল সুনামগঞ্জের হাওর অঞ্চল থেকে মাছের সর্বশেষ খবর। মাছ চাষে বাংলাদেশের সাফল্য নতুন নয়। উৎপাদনে বিশ্বের শীর্ষ 5 দেশের একটি হলেও রপ্তানিতে এখনও কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই উদ্যোগ নিতে হবে সরকারকে। বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত পদ্ধতিতে পানির গুণগত মান, রোগ নিয়ন্ত্রণ এবং উৎপাদনের ধারাবাহিকতা নিশ্চিত করা কঠিন। তাদের মতে, আন্তর্জাতিক মানের মাছ উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি সাধারণ চাষিদের কাছে সহজলভ্য করার বিকল্প নেই। মাছ চাষে বাংলাদেশের সাফল্য নতুন নয়, উৎপাদন বাড়ছে বছর বছর। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার 2026 সালের প্রতিবেদনে আবারও উঠে এসেছে বাংলাদেশের নাম। চাষের মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 5ম, কিন্তু উৎপাদনের এই সাফল্য রপ্তানিতে প্রতিফলিত হচ্ছে না, কারণ প্রচলিত পদ্ধতিতে আন্তর্জাতিক মানের রপ্তানিযোগ্য মাছ উৎপাদন এখনো বড় চ্যালেঞ্জ। ভালো মাছ চাষ করতে হলে আপনার পুকুর ম্যানেজমেন্ট লাগলে ভালো ফিড লাগবে, ভালো পোনা লাগবে। বিশ্বের অনেক দেশেই বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম বা RAS প্রযুক্তি। বাংলাদেশেও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে আধুনিক এই পদ্ধতি। নিয়ন্ত্রিত পরিবেশে পানির গুণগত মান নিশ্চিত করে রোগবালাই কমিয়ে এবং তুলনামূলক কম জায়গায় বেশি ও উন্নত মানের মাছ উৎপাদন সম্ভব হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে। এখানে নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, আর এসব প্রযুক্তি বাংলাদেশের পরিবেশের সাথে মানানসই এবং এগুলো উৎপাদন বাড়াতে সাহায্য করবে। পুকুরে মাছ চাষের ক্ষেত্রে অনেক ডেন্সিটিতে চাষ করার সময় রোগবালাই সহ অন্যান্য যে ইয়ারগুলি বা প্যারাসাইট বা অন্যান্য যে বিষয়গুলি আসে, সেগুলি নিয়ন্ত্রণের মধ্যে থাকে না অনেক সময়।
এই পদ্ধতিতে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে থাকে। বাংলাদেশের মাছ চাষকে প্রযুক্তি নির্ভর করতে সহযোগিতার হাত বাড়িয়েছে নেদারল্যান্ডস। জেলার তারাকান্দায় চালু হয়েছে একুয়াকালচার সেন্টার অফ এক্সেলেন্স প্রকল্প। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগের মাধ্যমে চাষিরা আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখবেন এবং আন্তর্জাতিক বাজারের উপযোগী মাছ উৎপাদন আরও বাড়বে। আমরা এখানে যে একটা একুয়াকালচার সেন্টার অফ এক্সেলেন্স করে যাচ্ছি, সেখানে আমাদের উদ্দেশ্য হলো এখানে ফার্মারদের আমরা দিব, প্রশিক্ষণ দিয়ে যাব। বাংলাদেশের মৎস্য মন্ত্রণালয় এবং আমাদের দেশ একসাথে প্রাইভেট সেক্টরগুলোতে কাজ করছে। এতে কৃষকদের উৎপাদন ক্ষমতা এবং তাদের আয়ও বৃদ্ধি পাবে। 2023-24 অর্থ বছরে দেশে উৎপাদিত হয়েছে প্রায় 50,20,000 টন মাছ। কিন্তু এত উৎপাদনের পরও মাছ ও মাছজাত পণ্যের রপ্তানি দেশের মোট রপ্তানি আয়ের মাত্র প্রায় 1%। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি বাজারে প্রবেশ করতে হলে সম্ভাবনাময় এই খাতে প্রযুক্তির ব্যবহার চাষিদের হাতের নাগালে আনতে হবে। বিদেশে মাছ রপ্তানির ক্ষেত্রে নিরাপদ হতে হবে এই মাছটা, সেই চাহিদাটা সবচেয়ে বেশি। সেই বিষয়টা রাজ সিস্টেমে করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, দেশের মৎস্য খাতে রপ্তানির চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ তৈরি এবং উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহ দিতে এখনই পরিকল্পিতভাবে মাঠে নামতে হবে সরকারি নীতি নির্ধারকদের। রপ্তানিযোগ্য মাছ উৎপাদনে আরএএস একটি নির্ভরযোগ্য প্রযুক্তি, তবে এটি অত্যন্ত ব্যয়বহুল, যা সাধারণ মাছ চাষিদের হাতের নাগালের অনেক বাইরে। তাই এর প্রসার ঘটাতে হলে প্রয়োজন এর যে প্রযুক্তিগত স্থাপন ব্যয় রয়েছে সেটিকে কমিয়ে নিয়ে আসা। সেজন্য এগিয়ে আসতে হবে দেশের গবেষকদের এবং উদ্যোগ নিতে হবে সরকারকে। আর এটি যদি সম্ভব হয় তাহলে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দুয়ার খুলে যাবে বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। এই সপ্তাহে মার্কিন ডলারের দর বাড়লেও কমেছে অন্যান্য বিদেশি মুদ্রার দাম। এনসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলার বৃহস্পতিবার সর্বোচ্চ লেনদেন হয়েছে 123 টাকা 90 পয়সা দরে। সোমবার পাউন্ড সর্বোচ্চ লেনদেন হয় 168 টাকা 33 পয়সা। বুধবার সর্বনিম্ন দর ছিল 167 টাকা 35 পয়সা। বৃহস্পতিবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে 143 টাকা 6 পয়সা। সর্বনিম্ন দর ছিল 142 টাকা 63 পয়সা। পার্থক্য নেই অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্যে। বৃহস্পতিবার সর্বোচ্চ দর ছিল 86 টাকা 98 পয়সা, 86 টাকা 44 পয়সা সর্বনিম্ন ছিল মুদ্রাটি। আর 30 টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। বৃহস্পতিবার সর্বোচ্চ 96 টাকা 61 পয়সা লেনদেন চলছে সিঙ্গাপুর ডলারে। রবিবার সর্বনিম্ন 96 টাকা 32 পয়সা। সর্বনিম্ন সামান্য বেড়েছে সৌদি রিয়ালের দর। বৃহস্পতিবার সর্বোচ্চ 33 টাকা 1 পয়সায় লেনদেন হয়েছে মুদ্রাটি। পরিবর্তন ছিল না কানাডিয়ান ডলারে। সোমবার সর্বোচ্চ লেনদেন হয় 88 টাকা 37 পয়সা। বুধবার সর্বনিম্ন লেনদেন হয় 87 টাকা 78 পয়সা দরে। ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয়েছে 1 টাকা 29 পয়সা। জাহাজ ও পণ্যবাহী কার্গোর যে কোনো ক্ষয়ক্ষতির জন্য ওয়াশিংটনের নিয়ন্ত্রণে থাকা ইরানের অর্থ ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাহাজ, কার্গো বা এ সংক্রান্ত যে কোনো ক্ষতির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানি তহবিল থেকেই পরিশোধ করা হবে। তিনি দাবি করেন, ক্ষতির পরিমাণ অনেক বড় হতে পারে, তবে তার মতে ইরানের অর্থ ব্যবহার করাই হবে ন্যায্য ও সমতাপূর্ণ সিদ্ধান্ত। অন্যদিকে ট্রাম্পকে সতর্ক করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানায়, একটি বিপজ্জনক আন্তর্জাতিক নজির সৃষ্টি করবে এমন পদক্ষেপ। সরকারগুলো যদি এ ধরনের সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়টি স্বাভাবিক বা নিয়মিত ঘটনায় পরিণত করে, তবে কারোর সম্পদই আর নিরাপদ থাকবে না। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখার কয়েক ঘন্টা পরই এই মন্তব্য করেন তিনি। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।